কয়েকদিন আগে উপনির্বাচনের মধ্যে একটা টিকটাকওয়ালা বললাম নাকি, যাই হোক, যে ব্যক্তি একেবারে নন পার্সন এক ব্যক্তি। ভাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি আসলে আপনাকে নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আজকে বুঝতে পেরেছি আলম ভাই সত্যিকারের মানুষ। উনার যে হৃদয় দিয়েছে আল্লাহ, এই হৃদয় বাংলাদেশের কোন রাজনীতিবিদ নেতার নাই। আজকে আলম ভাইয়ের বিরুদ্ধে কথা বলার পরে এই হিরো আলম তার রুচির অসংখ্য মানুষ বাংলাদেশে আছে, তারা তাকে নেতা হিসেবে পেতে চাইবে, এটা স্বাভাবিক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো হঠাৎ হিরো আলমকে নিয়ে বাজে মন্তব্য করে কি বললেন সর্বনাই ফির মুফতি ফয়জুল করিম হুজুর, আর এইদিকে হিরো আলমের কাছে ক্ষমা চাইলেন ভাইরাল হকার সাইফুল ভাই, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফরমেশন করে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি হিরো আলমের কাছে ভাইরাল হকার সাইফুল ভাই কেন ক্ষমা চেয়েছেন সেই ভিডিওটি। ভাইরাল হকার সাইফুল হঠাৎ করে হিরো আলমের উপর। আসসালামু আলাইকুম ভাইয়া। সাইফুল ভাই, আলম ভাই, আমি আসলে আপনাকে দেখার জন্য আজকে ছুটে এসেছি। আজকে আর আমার কোনো কষ্ট নাই মনে, আজকে আপনাকে আমি সরাসরি পেয়ে গেছি। আমি আজকে এখানে সাংবাদিক ভাইদের সামনে বলতেছি, আমি একসময় ছাত্র রাজনীতি করেছি। আপনি হিরো আলম ভাইয়ের সাথে থাকতে গিয়ে যদি রাজপথে আমার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় আমি দিব, তবু সন্ত্রাস গডফাদারদের বিরুদ্ধে আমি অলৌট অ্যাকশন দিয়ে আগামী দিনে এগিয়ে যাব। ভাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি আসলে আপনাকে নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আজকে বুঝতে পেরেছি আলম ভাই সত্যিকারের মানুষ। উনার যে হৃদয় দিয়েছে আল্লাহ, এই হৃদয় বাংলাদেশের কোন রাজনীতিবিদ নেতার নাই। আজকে আলম ভাইয়ের বিরুদ্ধে কথা বলার পরে আলম ভাইয়ের অফিসে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ হচ্ছে বাংলার নেতা। আগামী দিনে আলম ভাই হবে মুসলিম জনতার জননেতা। সে আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে ধারণ করে আমি আজকে আলম ভাইয়ের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনার ভিতরে ভয় আসলো নাকি যে আলম ভাইয়ের অফিসে যাবেন, আলম ভাইয়ের বিপক্ষে কথাবার্তা বলছেন, আলম ভাই যদি আবার মাইন্ড মুড শুরু করে? আমি একটা কথা বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে হত্যা করতে এসেছিল তলোয়ার নিয়ে। বিশ্বনবী বলল ওমরকে আসতে দাও। বিশ্বনবীর চেহারা দিয়ে তাকানোর পরে ওমরের তলোয়ার থুয়ে দিয়ে ওই ওমর ফারুক বিশ্বনবীকে বলল যে হে রাসূল, আজ থেকে আমি আপনার সৈনিক, আজ থেকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ হবে। আজকে হিরো আলম ভাইয়ের বিপক্ষে ছিলাম, আজকে হিরো আলম ভাইয়ের সামনে এসে বলতেছি হিরো আলম ভাইয়ের পক্ষে থেকে আগামী দিনে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করব। এটা আমার চ্যালেঞ্জ এই জাতির কাছে। তো হিরো আলম ভাই, আপনার আসলে কেমন অনুভূতি হচ্ছে আসলে যে এমন একটা লোক যে আপনার বিপক্ষে ছিল, এখন এই যে আপনার মায়ের খাওয়ার পরে হলো আপনার পুরো পক্ষে এসে পড়েছে এবং আপনি সম্পর্কে ভালো ভালো বক্তব্য দিচ্ছে, তো সেই বিষয়টা নিয়ে যদি আপনি একটু বলতেন। দেখুন, প্রতিটা মানুষেরই দূর থেকে মনে করে একজনের ধারণা হতে পারে, ভুল ধারণা হতেই পারে, যে যখন একটা লোক প্রকৃত বুঝতে পারে না এই লোকটাই সঠিক আছে, আমরাই ভুল ছিলাম। কেউ কারো যদি ভুল বুঝতে পারে তার মনে করেন সেটা তো আল্লাহ পাক বলছে পৃথিবীতে ক্ষমার উপরে কিছু নাই। তুমি যে কোনো ভুল করে তাকে ক্ষমা করো। তো মানুষের মানে হাতে কেউ উনি হটতেছে ক্যামেরার সামনে দুটো কথা বলে, ওইটা তো আমার গায়ে লাগেনি, আমি তো মার খাইনি, তো এইটা তো আমার সম্মানও চলে যায়নি। যখন একটা ভাই বুঝতে পারছে না আমি ভুল বলতেছি একটা লোকের শুনতে, তো এর উপরে কিছু না, ক্ষমার উদ্যোগ কিছু না। আর আমি এসব মনে করেন আমাকে কেউ গালি দিক বকা দিক, আগে থেকে আমার একটা অভ্যেস, আমার সহ্য করে করে অভ্যেস হয়ে গেছে। দিক গালি দিক, সে আমাকে গালিতে শান্তি পাইছে, দিক গালি, সে বকা দিছে, সে আমাকে মারছে, এটা মারুক, আমি তারে মারবো না, কারণ সে একদিন তার ভুল বুঝতে পারবে না আমি মনে ভুল করতেছি। তাই সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনি হলে ভুল বুঝতে পেরেছেন, তারপরে আপনি হলে সুন্দর সুন্দর আপনি কথাগুলো লোকজন শোনে, কারণ আপনি অন্যের প্রতিবাদ করেন। আমি হিরো আলম না হই না কেন, আমি অন্যায় করলে আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন। আমি ভালো করে আমি যত অন্যায় কর্ম, আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে কথা বলবেন, আর আমি তো ভালো করে ভালো কথা বলবেন, এতে আমার কোনো দুঃখ নাই। আমি হিরো আলম ভাইয়ের ভক্ত যারা আছেন আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। হিরো আলম ভাইয়ের কাছে আজকে আমি ক্ষমা প্রার্থী। আজকে উনি যে আঘাত, যে যন্ত্রণা তিনি ভোগ করেছেন এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য তিনি রাজপথে নেমেছেন, আমাদের বুঝতে একটু দেরি হয়েছে। আমরা আজকে হিরো আলমকে চিনেছি কিভাবে? হিরো আলম ভাই বলেছিলেন যে আমি যদি নির্বাচন না করতাম ঢাকা 17-তে, তাহলে মানুষ জানতোই না যে দেশে একটা ভোট হচ্ছে। আজকে অনেকে আমরা তুচ্ছ তাচ্ছল্য করেছি, কিন্তু আজকের হিরো আলম বাংলাদেশের বর্তমান নূর হোসেনের কাতারে আছে। এই হিরো আলম তার রুচির অসংখ্য মানুষ বাংলাদেশে আছে, তারা তাকে নেতা হিসেবে পেতে চাইবে, এটা স্বাভাবিক। এরকম ভিআইপি এলাকা, সেখানে কিন্তু বস্তিও আছে, তার বক্তব্যে কিন্তু এটা এসেছে। তার মানে হলো কি, সে তার লেভেলের যে মানুষ আছে সেটা সে বলার চেষ্টা করেছে, এবং কি আছে তো এই হিরো আলমকে আধা ঘন্টা আগে যাকে যে কোনো বিষয়ই না আমাদের কাছে, আমরা বিপুল ভোটে জয়ী হব। আমি হিরো আলমের প্রসঙ্গে চলে যাই। হিরো আলমের যেই মাঠটা আধা ঘন্টা আগে হিরো আলমকে মারা হয়েছে, সারাটা দিন সুষ্ঠু সুন্দর
নির্বাচন হয়েছে, আধা ঘন্টা আগে হিরো আলমকে মারা হয়েছে। তো সেখানে আওয়ামী লীগের মানে যখন বাংলাদেশে এখনো বহির্বিশ্বের লোক আছে নির্বাচনের দিন, এবং কি আওয়ামী লীগকে যেখানে উজরা জিয়া বলে গিয়েছেন যে আমাদের জনগণকেই বিবেচনা করার জন্য, তো সেইখানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে এক একজন একদম ঠেলে ফেলে দিচ্ছে, এই শেষ এরকম একটা মানে মুহূর্ত দেখার জন্য সকলে বসেছিল। সেই মুহূর্তে বিভিন্নভাবে বিভিন্ন কাজের জন্য নিশ্চয়ই আওয়ামী লীগ সরকার আধা ঘন্টা আগে ওই হিরো আলমকে, যাকে কিনা আমরা সেইভাবে মানে কখনোই, সে নির্বাচনে এসেছে, একটা ছেলে সাধুবাদ জানাই যে উনি চেষ্টা করেছে যে ওখানে যেহেতু নিয়ম নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো সমস্যা নাই, অথবা আমি যেতে পারি, তো সে আসতে পারে, তার মতো করে সে আসতে পারে, কারণ তার রুচির অসংখ্য মানুষ বাংলাদেশে আছে, তারা তাকে নেতা হিসেবে পেতে চাইবে, এটা স্বাভাবিক। আমরা তো এখনই দেখতে পেলাম সেই রুচির মানুষগুলি। অতএব তার মতো করে অনেক মানুষ আছে, সে আসতে পারে, সে স্বপ্ন দেখতে পারে। আর সে বলেছে যে গুলশান যেহেতু এত, আপনারা ভালো করে বলতেছেন গুলশান এরকম ভিআইপি এলাকা, সেখানে কিন্তু বস্তিও আছে, তার বক্তব্যে কিন্তু এটা এসেছে। তার মানে হলো কি, সে তার লেভেলের যে মানুষ আছে সেটা সে বলার চেষ্টা করেছে, এবং কি আছে তো এখনো। হ্যাঁ, এখনই শেষ করব। আর সেখানে আমরা বলবো যে এই দেশের বাইরে বসে গুটি চালা হচ্ছিল না, এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য গুটি চালা হয়নি, তো তারা যে এই রকম একটা খারাপ দিক করেনি সেটার প্রমাণ খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। ভিডিও ফুটেজ গুলা দেখে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকেও গ্রেপ্তার করা হবে এবং জাতির কাছে উন্মোচিত করা হবে সেই রূপটা, যেই রূপটা আমরা দেখেছি 8 পাস, ইন্টার পাস এবং কি রুচির দুর্ভোগে ভরা যেসব মানুষগুলি, সেই সব মানুষগুলি দিয়ে যদি দেশ চালনার সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তে এরকম কাহিনী হতেই পারে। ব্যক্তিগত হিরো আলমকে নিয়ে আমার কোনো দুঃখ, আমার কোনো কথা নাই, আপত্তি নেই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই রুচির দুর্ভিক্ষকে চেঞ্জ করার জন্য দেশের এত উন্নয়ন করে যাচ্ছেন, ডিজিটাল থেকে ঠিক হয়ে যাবে সবকিছু আশা করি। কয়েকদিন আগে উপনির্বাচনের মধ্যে একটা টিকটাক ওয়ালা বললাম না কি, যাই হোক যে ব্যক্তি একেবারে নন পার্সন এক ব্যক্তি, সে যে হোক না কেন, সে তো নির্বাচনে অংশগ্রহণ করছে, সে তো বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ এত দেউলিও হয়ে গেল, তাকেও পিটাতে হবে? এত দেউলিও হয়ে গেছে, তাকে পিটিয়ে নির্বাচিত হতে হবে? এত নিকৃষ্ট হয়ে গেছে আওয়ামী লীগ, আমি চিন্তাও করতে পারি না। আওয়ামী লীগ যাকে তাকে আক্রমণ করতেছে। আমাদের সিরাজি সাহেব বলেছেন, বক্তাগণ বলেছেন, আমাদের উপরে বরিশালে যে হামলা করা হয়েছে আমরা একেবারেই প্রতিবাদ করতে পারতাম না, তা না, প্রতিবাদ করতে পারতাম বা কি করতে পারতাম, সরকার নিজেও বুঝে কি করতে পারতাম, কিন্তু আমরা ধৈর্য ধারণ করছি। ধৈর্যের ফল মিষ্টি হয়, এই কথা ঠিক না? তো আমি আশা করছি যে আপনারা আশা করি ভিডিওটি দেখেছেন, আর হিরো আলমকে নিয়ে সরমনাই পীর মুফতি ফয়জুল করিম হুজুর কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।